ডলার সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদ। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আবারও ডলারের দাম বেড়েছে এবং যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে খুচরা বাজারে একেবারে ডলার কেনাবেচা প্রায় শূন্যই বলা চলে, এবং সেটিকে ঘিরে ব্যবসায়ীদের মনেও অনেক নানা ধরনের শঙ্কা আছে। আপনার কাছে কি মনে হয় ডলারের এই নতুন করে তৈরি হওয়া সংকটে বাজারে কি প্রভাব পড়তে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে প্রথমত যেটা হলো যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য একটা এটা ওনারা এখন এক্সপোর্ট করলে টাকায় অঙ্ক একটু বেশি পাবে। তো আমাদের অলরেডি কিন্তু যে কস্ট গুলা বেড়ে গেছে, গ্যাস বলেন, তারপরে ওয়েজেস বলেন, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আহ, ধরেন এই গত ঈদে কিন্তু একটা ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজের মধ্যে অনেকে ফেস করেছে। তো এইবার সামনে যে ঈদ আসছে, এখানে ধরেন এটা কিছুটা একটা রেহাই দিবে। কিন্তু সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আসছে, যেমন অলরেডি ইতিমধ্যে সরকার বলেছে যে 4বার বছরে ওনারা এনার্জির দাম বৃদ্ধি করবে, কিন্তু যেখানে গ্যাসের সরবরাহ ঠিক করে দিতে পারছে না। তো এই যে বাড়ছে যেটা, এটা কিছুটা হলো হেল্প করবে, কিন্তু এটা আলটিমেটলি এটার এফেক্ট কিন্তু আমরা পজিটিভ কোনো এফেক্ট দেখতে পারবো না। আর অভ্যন্তরীণ অর্থনীতিতে যেটা হবে, আমরা কিন্তু ইতিমধ্যে যেমন বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে আহ, ধরেন ক্যাশ ডলারের রেট ছিল 113, সরি 118, কিন্তু ব্যাংকিং চ্যানেলে যখন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার মানে করছিল, তখন ওটা রেট ছিল 124, 126। তো ওই রেটটা কিন্তু অলরেডি আমাদের ইনফ্লেশনারি যে এফেক্ট গুলো আমরা দেখছি এটার মধ্যে কিন্তু ঢুকে গেছে। তো ওইভাবে কিন্তু এখন যে দ্রব্যমূল্য যে দাম, ওটাতে অতটা এফেক্ট করবে না। কিন্তু এর পাশে যেটা হবে, ধরেন যে চাষি বাইরে থেকে ধরেন যন্ত্রাংশ, এগ্রিকালচারাল ইয়ের জন্য ইম্পোর্ট করবে, হ্যাঁ, তারপর ধরেন বীজ, কেমিক্যালস, এগুলো যারা ইম্পোর্ট করবে, ওনাদের কস্ট বেড়ে যাবে। তো যখন কস্টটা বাড়বে, তখন কিন্তু আলটিমেটলি আবার সাপ্লাই চেনে চলে আসবে। তখন কিন্তু আমরা ধরেন 1 মাস 2 মাস পর দেখবেন যে আপনি জিনিসপত্রের দাম কিন্তু আরো বাড়বে, স্পেশালি খাদ্যদ্রব্য, এগ্রিকালচারাল সেক্টরের কথা যদি বলি। এন্ড এটা সবচেয়ে বেশি এফেক্ট করবে কাদেরকে, যারা আমাদের এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার, যারা যারা এখান থেকে যাবে, ওনাদের এখন আরো বেশি মূল্যে টিকিটটা কিনতে লাগবে। ওনাদের খরচ বেড়ে যাবে, ওখানে ওয়ার্ক পারমিটের যে খরচ আছে ওটাও বেড়ে যাবে। যারা বাইরে শিক্ষার জন্য বাইরে যাচ্ছে, ওনারা এফেক্টেড হবে, ওনাদের এখানে বাড়তি টাকা লাগবে। আর পাশাপাশি মেডিকেল রিজনে ধর বাংলাদেশে বাইরে যাচ্ছে, ওনাদের এখন খরচটা বৃদ্ধি মানে বাড়বে। শামস মাহমুদ, আমি যদি তাহলে একটু এক লাইনে বোঝার চেষ্টা করি ব্যাপারটা, আপনি যেটি শুরুতেই বলছিলেন যারা এক্সপোর্ট বিজনেসের সাথে জড়িত তারা হয়তো কিছুটা লাভবান হবেন যেহেতু রেটটা বেশি। সেক্ষেত্রে আরেকটি ক্ষেত্রে বলা হচ্ছে যারা রেমিটেন্স, হয়তো এখন যেহেতু রেটটা বেশি, হয়তো বৈধ পথে রেমিটেন্স আসার ব্যাপারটি উৎসাহিত হবে। আসলে কি যেভাবে আমরা চিন্তা করছি তেমনটি প্রতিফলন দেখতে পাবো? বৈধ পথে না, রেমিটেন্স বাড়বে? না, কারণ লাস্ট টাইমও কিন্তু যখন এটা করা হয়েছিল, ইনসেনটিভ যেটা সরকার দিচ্ছিল, আমরা কিন্তু দেখছিলাম যে বাইরে থেকে দুবাইতে এক্সচেঞ্জ হাউসের ওখানেই কিন্তু আদান প্রদান গুলো হয়ে যেত। সো এটা যদি ঠিক করে মনিটর না করা হয়, আপনি করলেন, কিন্তু এটা কিন্তু একটা মানে একটা মনিটরিং একটা ব্যাপার আছে। তো এইখানে যদি স্ট্রিক্ট না হয়, তাহলে কিন্তু এটা করে লাভ হবে না। আপনি দেখবেন যে আগামীতে আবার 7 টাকা বাড়াবে, কারণ মার্কেটে আবার 7 টাকাটা ডিফারেন্স হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের বন্ধ করতে লাগবে। আর এই রেটটা যে বাড়লো, এটা একবারে 7 টাকা না বাড়িয়ে আপনার যদি 2 টাকা 2 টাকা করে বাড়াতো, তাহলে কিন্তু ওটা করতে পারতো, যেটা আমরা বলছিলাম অনেকদিন ধরেই। আর উল্টা আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল ব্যাংক যে পদক্ষেপ নিয়েছিল, টাকা স্ট্রেনদেন করেছিল উল্টা। তো আপনি 1 মাস আগে টাকা স্ট্রেনদেন করলেন বলে সবকিছু ঠিক হয়ে গেছে, এই 1 মাসের মধ্যে এমন কি হলো যে আপনি 7 টাকা করে ধাপ করে বাড়িয়ে দিলেন? এন্ড এই শকটা যারা অ্যাবজর্ব করছে, এখানে এক্সপোর্টের ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই, যে যারা নতুন কর্মসংস্থান তৈরি করার জন্য যারা ধরুন উদ্যোগ নিয়েছে, ফ্যাক্টরি করবে, আমার যদি মেশিনারি বাইরে থেকে আমদানি করতে লাগে, আমি তো ঘুম থেকে উঠে যদি 6% আমার যদি কস্ট অফ মানে ইকুইপমেন্ট বেড়ে যায়, এটা তো মানে এটা পরিপন্থী। সরকার যেখানে আমাদেরকে বলছে যে কর্মসংস্থান তৈরি করার জন্য, এক্সপ্যানশন করার জন্য, সামনের দিকে যেতে, এইরকম ডিসিশন কিন্তু বিজনেস অ্যাটমসফিয়ারের জন্য ইটস নট গুড এট অল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জি, এই যে 117 টাকাটি তাহলে করা হলো 1 লাফে, যেটি বলছেন যে 7 টাকার একটি ব্যাপার, এটি তো আসলে একটি মানে ধরে দেওয়া হয়েছে, এর কম বেশিও তো কেউ করতে পারবে। মানে আবার আরেকটি ব্যাপার আসছে যে জি, মধ্যবর্তী ব্যাপার তো ধরা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি আসলে দেখি যে কেউ এর নিচে বিক্রি করবে, বা কি মনে হয় এর প্রভাব বা না, সিদ্ধান্ত এখানে কেমন? যেটা হবে যে আপনি যদি দেখেন, নিউজ পেপার দেখেন, বিজনেস সেকশন চেক করলেই দেখবেন যে ব্যাংক গুলা হিস্টোরিক হাই প্রফিট করেছে।
এই গত কয়েক বছর, এই 1 বছর ধরে এই এক্সচেঞ্জ রেট আমাদের থেকে কিনছে 110 টাকায়, কিন্তু পাইকারি যারা ক্রেতা যারা আছে ব্যাংকের, ওনাদের কাছে বেচছে ধরেন 115, 116, 117, 18 টাকা করে। তো ওনারা মুনাফা করছে। তো এখানে একটা শ্রেণী এখানে মানে এটার সুযোগটা নিচ্ছে। তো আপনি এক্সচেঞ্জ রেট বাড়ান, কিন্তু যদি এগুলো যদি রেইনিং কন্ট্রোল না করতে পারেন, তাহলে আলটিমেটলি যে উদ্দেশ্যে আপনি জিনিসটা করেছেন ওটার সুফলটা আপনি পাবেন জি, না। আমরা শুনছিলাম এক্সচেঞ্জ বিজনেসের সঙ্গে যারা জড়িত তারা বলছিল যে কখন আবার অভিযান চলে আসে, কোন বিপদে পড়ি। এই যে বিচ্ছিন্নভাবে মাঝে মাঝে অভিযানগুলো চালানো হয়, সেগুলো কি আসলে কোনো মানে কাজে দেয় বা দিবে সামনে? না, কাজে দেয় না। আপনি ওটা করে তো কোনো লাভ হয়নি। যেটা হয়েছে যে হুন্ডি চ্যানেল দিয়ে, ইনফর্মাল সেক্টর মানে চ্যানেল দিয়ে প্রবাহটা বেড়ে গিয়েছিল। এখানেও তো আসছে টাকা। আর একটা জিনিস হলো যে মানে এখানে কিছু মানে আমাদের করতে লাগবে যে আপনার রেমিটেন্সের যে অফিসিয়াল লেভেল ছিল ওটা কিন্তু কমেনি, আবার এক্সপোর্টে কিন্তু কমেনি। তো এমন কি হলো যে আপনি ইন্টারেস্ট রেট 9 থেকে মানে 50% ইন্টারেস্ট রেট বৃদ্ধি করছেন একদিকে, আবার এক্সচেঞ্জ রেট IMF বললে আপনারা করবেন, আর আমরা ব্যবসায়ীরা মানে এতদিন ধরে যেটা বলে আসছি আপনি ওটা করবেন না। কারণ শকটা কিন্তু নিতে সবাই পারছে না এখন, এটা কিন্তু ওনাদের বুঝতে লাগবে। জি, এবং এই যে বাজার ভিত্তিক সুদহার নির্ণয়ের যে একটি সিদ্ধান্ত হলো, সেটিকেও অনেকে ইতিবাচক বলছেন যে লং টার্মে যে এটি হয়তো ভালো সুফল আনবে। অনেকেই বলছেন যে না, হয়তো এটির কারণে আরো অনেক কিছুর দাম বেড়ে যাবে। আপনার কাছে কি মনে হয় বাজার ভিত্তিক সুদের হারটা ছেড়ে দেওয়াতে কেমন হলো? না, এখানে যেটা আবার বলতে লাগবে যে আপনার এখানে ল্যাক অফ গভর্নেন্স এর ইস্যু আছে। আপনি যতক্ষণ গভর্নেন্স এর ইস্যু, ট্রান্সপারেন্সির ইস্যু অ্যাড্রেস না করবেন, আপনি যদি মার্কেট ফোর্সেস কে বলেন যে ডিসাইড করতে, যেটা নর্মাল একটা ইয়েতে হয়, হ্যাঁ, এখানে যেটা হলো যে আপনার ব্যাংকের কাছে আমিও প্রাইভেট সেক্টর থেকে লোন নিতে যাচ্ছি, এবং সরকারও কিন্তু এখন ওখান থেকে লোন নিচ্ছে। তো আমরা দুজনের কম্পিটিশনের মধ্যে যখন যাব, তখন তো আমি সরকারের সাথে কম্পিটিশন করে তো এটা অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। তো বাড়লে আবার যে জিনিসটা আসবে, আপনি ইনভেস্টমেন্ট কোত্থেকে করবেন, প্রাইভেট সেক্টর কোত্থেকে করবে? আপনার 16,000 টাকার জিনিস 2 কোটি টাকা ইম্পোর্ট করছে সরকারি একটা অঙ্গ সংগঠন। তো এখন যদি ওনারা যদি এরকম মানে চেক অ্যান্ড ব্যালেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, আপনার একটা প্রজেক্ট কস্ট ওভাররান করে 1,000 কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে আপনার 3 কোটি মানে 2,000 কোটি টাকা। 1 বছরের প্রজেক্ট চলে যাচ্ছে 5 বছরে। তো এটা তো সরকার যখন ব্যাংকের কাছে যাবে, ব্যাংক তো সরকার দেখে ওনাদেরকে ধরেন লোনটা দিতে যাবে। তো তখন তো প্রাইভেট সেক্টর উইল বি স্কুইজড আউট। সো আপনি একতরফা যদি মানে দেখেন জিনিসটা, এটা কিন্তু উইল নট বি গুড ফর দ্য এন্ড এইটার কারণে কিন্তু ইনফ্লেশনারি এফেক্ট আরো বাড়বে এখন। জি, অনেক অনেক ধন্যবাদ। শামস মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনি আপনার দিক থেকে যে পর্যবেক্ষণগুলো আছে সেগুলো আমাদের সঙ্গে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।